Bonjour à tous mes amis, comment allez-vous tous? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা চলে এসেছি ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট ছবির মতো সাজানো গোছানো রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায়। হ্যাঁ, এটি আগরতলার একমাত্র ফাংশনিং ব্রডগেজ রেলওয়ে হেড, যার নাম আগরতলা রেল স্টেশন। স্টেশনের এই প্রকাণ্ড স্থাপত্যটি তৈরি হয়েছে ত্রিপুরার প্রাক্তন রাজবংশের আবাসস্থল উজ্জয়ন্ত রাজপ্রাসাদের অনুকরণে। এবং এই স্টেশন থেকে আজ আমাদের একটি সংক্ষিপ্ত যাত্রা হতে চলেছে 12502 আগরতলা থেকে কলকাতাগামী গরিবরথ এক্সপ্রেসে করে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত। এক কাপ চা হাতে নিয়ে ট্রেনে উঠে বসে দেখা গেল আমাদের ট্রেনের পাশে একটি খিচুড়ি রেক লাগানো আছে, যার ভেতর একটি তেজাসের কোচও রয়েছে। ভাবলাম চা খেতে খেতে সেই ফাঁকে দেখে নেওয়া যাক আমাদের যাত্রার ছোট্ট একটি ঝলক। কিন্তু শুরুতেই ছন্দপতন। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় সকাল 7:35 থেকে প্রায় 14 মিনিট লেট করে তার যাত্রা শুরু করলো আগরতলা স্টেশন থেকে। যাই হোক, বিদায় আগরতলা। আচ্ছা, ইন্টেরিয়ারের ব্যাপারে একটু বলি। যদিও এই ইন্টেরিয়ার তোমরা এতদিনে অনেকেই খুব ভালোভাবে দেখে ফেলেছ, তবুও বলি, এই যে বীজ রংটার ব্যবহার এখানে করা হয়েছে থিম কালার হিসেবে, যেটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একটি কালার, তার ব্যবহারের যে মুন্সিয়ানা এই ইন্টেরিয়ারটিকে একটা আলাদাই ইউরোপীয় মাত্রার লুক এনে দিয়েছে।
আমাদের প্রথম স্টপ ধর্মনগর আসতে না আসতে হঠাৎ আকাশের মুখ ভার, সেই দেখে মনটাও একটু খারাপ হয়ে গেল। দেখতে দেখতে চলে এলো আমাদের দ্বিতীয় স্টপ নিউ করিমগঞ্জ জংশন। এবং ত্রিপুরা রাজ্যের সীমানা ছাড়িয়ে আমরা কিন্তু ইতোমধ্যেই প্রবেশ করে গিয়েছি আসাম রাজ্যে। এই তো রোদ উঠে গেছে, কি মজা উঠেছে, ফুল ফুটেছে। যাত্রাপথের তৃতীয় এবং অন্যতম বড় স্টপেজ বদরপুর জংশনে আমাদের গাড়ি প্রবেশ করল। যাই হোক, সৌভাগ্যক্রমে বদরপুর জংশন ছাড়াবার পরেই আকাশ পরিষ্কার হতে শুরু করলো। এবং শুধু তাই নয়, দূরে দেখা গেল এনসি হিলস বা বড়াইল পর্বতমালাকে। এই বড় ব্রিজের পাশে যে ছোট ছোট পিলারগুলো দেখছো, সেই পিলারগুলো দিয়ে এই ব্রডগেজ রেল তৈরি হওয়ার আগে মিটার গেজ রেলপথ বিস্তৃত ছিল লামডিং থেকে বদরপুর পর্যন্ত। সত্যিই এই অপার্থিব সৌন্দর্যের বর্ণনা ভাষায় করা কঠিন।
পরবর্তী এবং গুরুত্বপূর্ণ স্টপেজ নিউ হাফলংয়ে আমাদের গাড়ি প্রবেশ করলো। এরপর আমাদের গাড়ি আসন্ন বিকেলের সোনালি রোদ্দুরের মধ্যে দিয়ে দাউতুহাজার বিখ্যাত মাল্টি লেভেল এস কার্ভ ট্র্যাক পার করে দাউতুহাজা স্টেশনে ঢুকে দাঁড়িয়ে গেল বেশ কিছুক্ষণের জন্যে। বিকেলের রোদ চলে যাওয়ার পর চলতে চলতে আমাদের ট্রেন এসে ফের মাইবাংয়ে দাঁড়িয়ে পড়ল এবং বেশ কয়েক ঘন্টার জন্যে। ট্রেন অলরেডি বেশ কয়েক ঘন্টা লেট হয়ে গিয়েছে, সামনে মুপাতে লাইনের কাজ চলছে, সেই জন্যই এই দাঁড়িয়ে যাওয়া। যখন ট্রেন ছাড়ল অলরেডি সন্ধ্যের অন্ধকার নামছে এবং এই করে করে 3টি ঘন্টা লেটে আমাদের ট্রেন তার পরবর্তী স্টপ মান্দের দিশা জংশনে প্রবেশ করল রাত 8টার সময়।
রাত 12টা বাজে। গুয়াহাটির দিকে সবেগে এগোচ্ছে গাড়ি। আমাদের এই যাত্রা শেষ হতে আর বেশিক্ষণ দেরি নেই। অবশেষে নির্ধারিত সময় রাত 8:50 থেকে 3.5 ঘন্টা মতন দেরিতে আমাদের গাড়ি প্রবেশ করল গুয়াহাটি স্টেশনে। সেই সাথেই শেষ হলো আমার এই সংক্ষিপ্ত যাত্রা কাহিনী। তো এই সংক্ষিপ্ত সফর শেষে যেটা বলার সেটা হচ্ছে, এই সফরের শুরুটা আজ সকালবেলায় যেরকমভাবে হয়েছিল শেষটা কিন্তু ঠিক সেইভাবে হলো না একদমই। গাড়ি যদি তার সঠিক সময় মেনটেন করে আজকে চলতো তাহলে অন্তত মান্দের দিশা জংশন পর্যন্ত আমি তোমাদের দিনের আলোয় দেখাতে পারতাম সমস্ত সৌন্দর্য, সমস্ত প্রাকৃতিক অনাবিলতা, সমস্ত কিছুই, যেটা আমি দেখাতে চেয়েও দেখাতে পারলাম না তার অনেক আগেই, অর্থাৎ মাইবাং পর্যন্ত দেখিয়ে আমাকে থামাতে হলো আলো চলে যাওয়ার কারণে। এটা তো হওয়ার কথা ছিল না, হলো স্রেফ এবং স্রেফ এই গাড়ি 3 ঘন্টা 3.5 ঘন্টা লেট করলো সেই জন্যে। দেখো, প্রাকৃতিকভাবে দুর্গম রেলপথে তো প্রাকৃতিক চ্যালেঞ্জেস কি টেকনিক্যাল চ্যালেঞ্জেস আসতেই থাকবে, কিন্তু তাই বলে যদি গাড়ি এরকম অস্বাভাবিক দেরি করতে শুরু করে তাহলে তো রেলের অন্তত তাদের পরিষেবার মান নিয়ে ভাবা উচিত। যাই হোক, এত শত প্রতিকূলতার মধ্যেও তোমাদের কাছে আসামের বরাক ভ্যালি উপত্যকা রেলপথের সৌন্দর্য যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে খুব আনন্দ পাবো। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো যাত্রার উপাখ্যান নিয়ে। জুস্কুলা ও ভাভুয়া।